দর্শক, স্বাগত খবর সংযোগে নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক দেলোয়ার হোসেন। দেলোয়ার ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। টক অফ দ্য টাউন হিসেবে আজকে দুটি বিষয় আমরা নির্ধারণ করেছি। একটি হচ্ছে তামিমের হার্ট অ্যাটাক এবং আলোচনায় সেনাবাহিনী। প্রথমে আসতে চাই দেলোয়ার ভাই, আপনার কাছে তামিম ইকবালের হার্ট অ্যাটাক। আপনি জানেন যে আজকে সকালে খেলতে গিয়ে মোহামেডানের খেলায় খেলতে গিয়ে তামিমের হার্টে রিং পরানো হয়েছে। তার জ্ঞানও ফিরেছে পরে, এবং তিনি কথাও বলছেন। তিনি প্রথমে হৃদরোগে আক্রান্ত হন, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। এই বিষয়টা যদি একটু আলোকপাত করতেন। এটি আসলে অসুস্থতা, এটা নিয়ে তো আসলে দুঃখজনক। তবে যেই আলোচনাটা এটা আসছে, আপনি ভূমিকাতেই বলেছেন যে সকালবেলা মোহামেডানের খেলা ছিল, ঢাকা প্রিমিয়ার ডিভিশনাল লিগের খেলা ছিল। আসলে বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সঙ্গে মোহামেডানের খেলা ছিল। মোহামেডানের অধিনায়ক হচ্ছেন তামিম। একসাথে টস করতে নেমেছে। টসে মোহামেডান হেরেছে, শাইনপুকুর জিতেছে, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তো ওই সময়টাতেই তামিম হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করে। তো নর্মালি যেটা হয়, এটা একটু আপনি খেয়াল করবেন, অনেকে আমরা ওই হার্ট অ্যাটাককে প্রথমে বা একটু বুকে থম ধরে থাকাকে গ্যাসের প্রভাব, যে গ্যাস হয়েছে এরকম মনে করছে। আমি গ্যাসের ট্যাবলেটও খেয়েছি এবং উনিও তো গ্যাসের ট্যাবলেট খেয়েছেন। হ্যাঁ, তামিম গ্যাসের ট্যাবলেট খেয়েছেন এবং উনি যেটা করছেন, মিডিয়াতে যেগুলি আসছে এগুলি, তো উনি কিন্তু ফিল্ডিংয়ে নামতেও চেয়েছেন, কিন্তু আবার খারাপ লাগাতে উনি প্রথমে ইয়েতে যান, ওই যে পাশেই আশুলিয়ার পাশেই কেপিজে স্পেশালাইজড হাসপাতাল, ওইখানে যান। যাওয়ার পরে উনি আবার একটু ভালো ফিল করে এবং তখন চিন্তা করে যাচ্ছে, ঠিক আছে, আমি যদি যাই তাহলে আমি ইয়েতে যাব, ওই ঢাকায় যাব, এভার কেয়ারে। হেলিকপ্টার কল করা হয়, কিন্তু এর মধ্যে ওনার তামিমের পরিস্থিতিটা খারাপ হয়ে যায়। ম্যাসিভ অ্যাটাক হয়েছে। ম্যাসিভ না হলেও বেশ একটা বড় ধরনের অ্যাটাক হয়। ম্যাসিভ অ্যাটাকও বলা যেতে পারে, এটা সংজ্ঞায়িত। পরে তাকে ইয়েতে নিয়ে যাওয়া হয়, ওই মানে হেলিকপ্টার আসার পরেও পরিস্থিতিটা এরকম যে ডাক্তার যে ছিলেন তিনি এটা অ্যালাউ করেন না, তার জার্নিটা অ্যালাউ করেন না, হেলিকপ্টারে জার্নিটাও অ্যালাউ করেন না। হেলিকপ্টারে উঠায়া জার্নি করে নিয়ে যাওয়া, এটা তার শরীরের জন্য বিপজ্জনক। ইনস্ট্যান্ট একটা ওখানে পদক্ষেপ নিতে হবে। তো সেই জন্য ওই পাশের হাসপাতালে আবারও নিয়ে যাওয়া হয়। এবং আমি তামিমের, আমি নিজেও একজন ভক্ত, সমস্ত ভক্ত সমর্থকদের পক্ষ থেকে ওইখানকার যে ডাক্তার আছেন, ওখানকার ডাক্তার পরিচালক রাজীব হোসেন সাহেব আছেন, আবার যিনি অপারেশনটা করেছেন, তামিমের হার্টে ব্লক ধরা পড়ছে, একটা রিং পরানো হয়েছে। হ্যাঁ, একটা রিং পরানো হয়েছে খুব দ্রুত এবং প্রয়োজনীয় মুহূর্তে। আসলে এটা খুব, আমি যেটুকু যতগুলি তথ্য আসতেছে তাতে করে দেখা যাচ্ছে যে একটা ভয়ঙ্কর অ্যাটাকই আসলে হয়েছে, যেটাতে আসলে প্রাণহানিরও সম্ভাবনা দেখা দিয়েছিল। খুব দ্রুত ওনারা ইয়ে করছেন, চিকিৎসকরা যে ব্রিফিংটা করেছেন সেখানে বলেছেন যে তার অপারেশনটা খুবই স্মুথলি হয়েছে, দক্ষতার সঙ্গে, সময় মতো হয়েছে এবং জ্ঞানও ফিরে এসেছে। তবে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে রাজীব হোসেন সাহেব, ওই কেপিজে হাসপাতালের পরিচালক, উনি ডাক্তার, উনি সাংবাদিকদেরকে সাথে ব্রিফিংয়ে বলেছেন যে তামিমকে আসলে পুরোপুরি সুস্থ হতে এখনো সময় লাগবে। পরিস্থিতিটা যে খুব একটা রিং পরানো হয়েছে, উনি বেঁচে গেছেন, হয়তো বা মৃত্যুর ঝুঁকিটা আর নাই, কিন্তু ওনাকে একেবারে পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং ওনাকে আরো বেশ কিছুদিন একটু সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে। তো একটা প্রশ্ন আসলে ইতিমধ্যে ফোনে আমাকে অনেকে করেছে বা আমিও কথা বলেছি, যে একজন খেলোয়াড়কে আমরা ভাবি যে তারা একটা আদর্শ জীবনযাপন করে, খাওয়া দাওয়ার বিভিন্ন যে বিষয় থাকে, আমার কাছেও এটা প্রশ্ন জাগছিল যে ওনার তো নিয়মিত মেডিকেল চেক আপ হয়, প্রত্যেক অনুশীলনের আগে হয়। হ্যাঁ, তারপরে তার হার্টে এত সিভিয়ার প্রবলেমটা ধরা পড়লো না। আসলে একটু কিছুটা অবাকই লেগেছে। খেলোয়াড়দের যে মেডিকেল যে বিষয়গুলি আছে সেগুলি মূলত তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিক আছে কিনা, যেগুলি খেলার সাথে যুক্ত, দৌড়াদৌড়ি, কোনো লিগামেন্টে কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলি যে একটু বেশি পর্যবেক্ষণ রাখা হয়।
আসলে হার্ট অ্যাটাকের মতো যে সম্ভাবনার জায়গাগুলিকে ওইভাবে সেটাকে পরীক্ষার মধ্যে আনা হয় না। মানে কোনো একটা বল ধরতে গিয়ে, ফিল্ডিং করতে গিয়ে পায়ের পেশিতে টান খেলো, এই জাতীয় যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলির উপরই আসলে স্পোর্টসের যারা চিকিৎসক তারা ওই বিষয়গুলির উপরই অভিজ্ঞ এবং ওই বিষয়গুলি বেশি নজর রাখে। তো যাই হোক, মানুষের একটা বিষয় ছিল, আমরা আসলে ওনার পুরোপুরি সুস্থতা কামনা করি। অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন, ভক্তরাও, সমর্থকরা যারা ভক্ত বাংলাদেশের, উনি জানেন আপনি সাবেক অধিনায়ক, একজন ড্যাশিং ওপেনার এবং সর্বোচ্চ রান কিন্তু তামিম ইকবালের বাংলাদেশের হয়ে। তো এই ধরনের এই লেভেলের একজন খেলোয়াড়কে আমরা চাই যে সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে থাকুক সমর্থকদের মতো, এবং এই ধরনের বালা মুসিবত থেকে ওনাকে রক্ষা। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে সমালোচনা সেনাবাহিনী, এই বিষয়টা গত কয়েকদিন ধরে মিডিয়ায় বেশ দেখা যাচ্ছে যে, এবং মূলত জাতীয় নাগরিক কমিটির কিছু নেতার বক্তব্য এবং তাদের মতামত, দ্বিমত যেটা গণমাধ্যমে এসেছে, এটা এবং খুবই অনাকাঙ্ক্ষিত বলে মনে হচ্ছে। এবং আজকে মির্জা ফখরুল ইসলাম সরাসরি বলেছেন যে, কিছুক্ষণ আগে বলেছেন যে সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না, স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে। এই প্রেক্ষাপটটা যদি একটু বলতেন, এটা কেন হচ্ছে? এটা আসলে হয়েছে কি, প্রেক্ষাপট তো ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে আসলে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যে ভূমিকাটা রেখেছে এবং জনগণের পাশে দাঁড়িয়েছে, তারপরে আবার তাদেরকে তাদের সমালোচনা করা, এই বিষয়টা কেন আপনার কাছে কি মনে হচ্ছে? বিষয়টা একটা বিষয় হচ্ছে কি, যে আমাদের দেশে তো এই প্রবণতাটা আছে যে পিছনে কথা বলা, সমালোচনামূলক কথা বলা, একটা বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করে একটা মন্তব্য করার চাইতে আলটপকা একটা মন্তব্য করে ফেলা, এটার একটা প্রবণতা আছে। আমরা কিন্তু চিন্তা করি না যে আপনি কিন্তু পাড়ার চায়ের দোকানে বসে গল্প করতেছি না, আমি একজন সমন্বয়ক, কথার কথা, আমি একজন দায়িত্বশীল পদের লোক, আমি একজন সাংবাদিক, আমি একজন উপদেষ্টা, আমি একজন সাবেক মন্ত্রী, আমি একজন রাজনীতিবিদ, আমি একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা অনেক সময় হচ্ছে কি বিপ্লব ভাই, দেখবেন আমরা এই বিষয়গুলো ভুলে যাই। আমরা একটা কমেন্টস করার আগে, একটা মন্তব্য যখন আমরা করি, খুব বেশি তলায়া চিন্তা করি না। আপনি খেয়াল করবেন, এই যে রিসেন্ট যে বিষয়টা আপনি বললেন, আজকে পর্যন্ত আলোচনা এই বিষয়টা, ফখরুল সাহেব যেটা বলছেন, অবশ্যই উনি ভালো কথা বলছেন, এটা নিয়ে আমি এই প্রসঙ্গে পরে আসতেছি। আপনার সেনা প্রধান, সেনাবাহিনী ৩৬ জুলাইয়ের, মানে যে ৫ই আগস্ট, যেটা ৩৬ জুলাই বলে আমরা চিহ্নিত করি, এই ৩৬ জুলাইয়ের যে আন্দোলনটাতে তখনকার যে একটা সহিংস, একটা ভূমিকম্পের মতো, একটা আগ্নেয়গিরির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে পরিস্থিতিটাকে একটা সুন্দরভাবে কন্ট্রোল করে সব কিছুর মধ্যে হয়েছে। প্রাণহানির ঘটনা ঘটছে, গোলাগুলির ঘটনা ঘটছে, অনেক আমাদের দুঃখজনক অনেক অধ্যায় আমরা পার হয়েছি, কিন্তু আমরা পার হয়ে মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় একটা রেজাল্ট কিন্তু নিয়ে আসা হয়েছে। তখন দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছিল কিন্তু সেনাবাহিনী। এটা জিনিসটা হচ্ছে যেটা, সেটা হলো যে তখন সেনাবাহিনীর ভূমিকাকে আপনি কোনো বিবেচনাতেই আপনি অবজ্ঞা করতে পারেন না, আপনি ফেলে দিতে পারেন না। আপনার তাদেরকে ক্রেডিটের জায়গাটা কিন্তু দিতেই হবে আপনাকে, যদি আপনি এই বিষয়গুলি ভালো করে খেয়াল করে থাকেন। এর মধ্যে দেখেন, সেটা হচ্ছে যে রাওয়া, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে সংগঠন মহাখালীতে, সেটার একটা অনুষ্ঠানে সেনাপ্রধান কিছু কথা বললেন। ওনার কথাগুলি আমি ওনার এই বক্তব্যটা পুরোটা দেখেছি। উনি সুচিন্তিতভাবে কিছু কথা ওখানে বলেছেন, অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে, আমি নিজেও এই কথাটা পার্সোনাল অ্যাসপেক্টে অনেক জায়গায় বলছি, পার্সোনালি বলছি, সেটা হচ্ছে যে আমরা যেই সমালোচনাই করি না কেন, কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলার মতো কথা যেন আমরা না বলি। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এর মানেটা কি? মনে করেন আপনি ইয়েতে পাবেন, নিজেদেরকে দিয়ে বলি, আপনি সাংবাদিক, আমি সাংবাদিক, অনেকেই বলে ইয়েলো জার্নালিজম, সাংবাদিকরাই করে, সাংবাদিকরা এগুলো পার্সোনাল ব্যক্তি লেভেলে করে। ব্যক্তি বিপ্লব রহমান হলুদ সাংবাদিক হতে পারে, কিন্তু এই জন্য সাংবাদিক হতে পারে, সাংবাদিকতাই হলুদ, সাংবাদিকতাই মানে হলুদ, বা
তাহলে খবর সংযোগ মানে হলো হলো- বা প্রেস ক্লাব মানে হলো একটা প্রতিষ্ঠানকে, এটা ভাই যেমন বলা ঠিক আপনি আছে। একটা ডাক্তার কিছু ভুল করতে পারে, Right. তার মানে কি সমস্ত ডাক্তাররা খারাপ? তো আজকে এই পর্যন্তই, জি। ধন্যবাদ আপনাকে। জি।